আমি ডাক্তার বাবু, আমার ছেলে আগের মতো ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই হবে ম্যাডাম, কিন্তু ওর জন্য ওকে আর্ট থেরাপি করতে হবে। আর্ট থেরাপি সেটা কি? একটা চিকিৎসা। কেমিক্যাল চিকিৎসাকে অ্যালোপ্যাথি বলে, জড়িবুটি দিয়ে চিকিৎসাকে আয়ুর্বেদ, আর মিউজিক্যাল চিকিৎসাকে আর্ট থেরাপি। আপনারা ওর জীবন বাঁচিয়েছেন, আপনারা কি ওর পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত এখানে থাকবেন? যা আপনি বলবেন, যতদিন এ ঠিক না হয়ে যায় আমরা কোথাও যাব না। বাবু, হ্যাঁ এনাদের থাকার ব্যবস্থা করে দে। ঠিক আছে দিদি, আসুন আসুন আপনারা। যাও 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 যাও। হ্যাঁ তো গোপী বাবু, তোমার চালাকি বুদ্ধি আর গোরা বাবুর ষড়যন্ত্রকারী বুদ্ধি একসাথে করে আমাকে এখান থেকে তাড়িয়েছিলে, এবার আমি তোমাদের। আপনি দারুণ কাজ করেছেন। কিংকে এখানে এনে আপনি এই পরিবারে 12 লাখ টাকা বাঁচিয়ে দিয়েছেন। এই তো একটা ট্রেলার ছিল ম্যানেজার বাবু, পুরো সিনেমাটা কাল থেকে শুরু হয়ে যাবে। ছন ছন বলে রে সঙ্গীতের মিঠি সরগম, ঝননা ঝন 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 নাচে রে মুঞ্চি তোর সুরেতে হরদম। আমার গানে যদি তোমার মনের ব্যথা এতটুকুও লাঘব হয়, কামনা করি ঈশ্বরকে যেন তোমার কষ্ট কিছু কম হয়। আমার গানে যদি তোমার মনের ব্যথা এতটুকুও লাঘব হয়, কামনা করি ঈশ্বরকে আমি রাখি ভালো যেন তোমাকে সারাটা জীবন। ঝননা ঝন 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 বলে রে সঙ্গীতের মিঠি সরগম, ঝননা ঝন 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 নাচে রে মুঞ্জি তোর সুরেতে হরদম। এই ফটোটা কার? এটা মা। এটা কে? বড় পিসে মশাই। চিনতে পেরেছে আমাকে। এবার বলো তো এটা কার ফটো? মেজো পিসে মশাই। কারেক্ট। আর এটা কে? ছোট পিসে মশাই। হ্যাঁ, ভেরি গুড। একবার যদি এদের মধ্যে বিশ্বাস জাগিয়ে দিতে পারি যে রঘুই কিং, তাহলে তোমার সব ধার শোধ করে দেব। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তোমার সাথে কথা বলবো না, যাও। পিসে মশাই, আমি আর এই ড্রামা করতে পারবো না। এই চেয়ারে বসে বসে আমি একদম সত্যি ল্যাংড়া হয়ে যাব। একদিকে ওই জ্ঞানেশ্বরের ফালতু বিস্তৃত ছবি, আর অন্যদিকে এই বেসুরো শিবানী। আমি তো পাগল হয়ে যাবো। নচুপ নচুপ, তোমার ঝামেলা তুমি সামলাও। আমার কথাটা তো শোন, আমি তোর মাথায় মালিশ করে দেবো, প্রমিস। আজ আর্ট থেরাপির শেষ অধ্যায় শুরু হবে। সবকিছু যাতে একদম ঠিক হয় এবং এই চিকিৎসায় যাতে কোনো বাধা না আসে, এর জন্য আপনারা সবাই চোখ বন্ধ করে আমাকে সাহায্য করবেন। গণপতি বাবা, গণপতি বাবা, গণপতি বাবা। এবার সবাই চোখ খুলতে পারেন। আপনারা কারা? আমি জয় সূর্য, একজন মিউজিক থেরাপিস্ট। এখানে আমাকে ছাড়িয়ে যে আর্ট থেরাপি চলছে তার প্রধান আমি। কি তাই না? হ্যাঁ ম্যাডাম, ও আমাদের গুরুজি। আরে জ্ঞান, আমি কি বললাম আর তুমি কি করেছো? 6 সুর ছাড়া তুমি সপ্তমে চলে গেছো। প্রথম থেকে তো শুরু করেছিলাম গুরুজি। কি কি রাগ ইউজ করেছো সবগুলো বলো। কল্যাণ ইউজ করলে পা গুলো নড়বে, ইমন ইউজ করলে হাত নড়বে। মুখ বন্ধ করার জন্য কোন রাগটা ইউজ করবেন? আরে এ তো অ্যান্টি লুক দিচ্ছে। অর্ধেক জ্ঞান নিয়ে তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো ভুলে যাচ্ছ। কোন জিনিস গুরুজি? স্পর্শ, দ্য টাচ। যখন রোগীর শরীর অক্ষম হয়ে যায় তখন 7 সুর লাগে, আর যদি স্পর্শ চলতে চলতে
7 সুর লাগানো হয় তবে রোগীর পা প্যারালাইজড হয়ে যাবে। আমি স্পর্শ বুঝতে পারছি না। সেটা চেক আপ করার দায়িত্ব আমারই বৎস। উনি কোথায় যাচ্ছেন? আপনি একটু পেছনে সরে যান। বোঝা যাচ্ছে? এই তুমিও পেছনে যাও যাও। বোঝা যাচ্ছে? পাচ্ছি না। যাচ্ছে না? বোঝা যাচ্ছে? একটুও না। দেখে তো মনে হচ্ছে আর্ট থেরাপি হচ্ছে না, এটা তো বদলা নিচ্ছে। তোমার তো ব্যথা লাগছে, তুমি কাঁদছো। কাঁদছি না গুরুজি, আপনার পরিশ্রম আর আমার প্রতি ভালোবাসা দেখে আমার কান্না পাচ্ছে। দেখাচ্ছি। গুরুজি বলছে ও কিছু ফিল করছে না, আমরা 7 সুর ব্যবহার করি। এখন সময় কত হলো? 10টা 20। অশুভ মুহূর্ত। যে কাজ ব্রহ্ম মুহূর্তের শুরুতেই করা উচিত ছিল সেটা অশুভ মুহূর্তে হলে রোগী সুস্থ আর চিকিৎসক অসুস্থ হয়ে যাবে। আসলে তাড়াহুড়োতে মনে ছিল না গুরুজি। মিউজিক থেরাপিতে তাড়াহুড়ো করলে চলবে না মালিকে। কাল ব্রহ্ম মুহূর্তে চিকিৎসা করব। এটা একটা ঝলক দেখালাম বদলা নেবার আগে। কাল তোকে মৃত্যুর আগ দেখাবো। মিলতে হ্যায় ব্রেক কে বাদ। ওরে মা গো, মরে গেলাম গো। ওই জয় সূর্যটা আমার পা ভেঙে দিল, ঢোলের মতন মারলো আমাকে। এমন ভাবে মারলো যেন ওনার মেয়েকে ভাগিয়ে নিয়ে এসেছি। কখনো যদি হাতে পাই তাহলে মেরে ফেলবো। মরে গেলাম রে শালা শয়তান কুত্তা শুয়ার। শরৎ, তুমি রঘু চোপড়ার মতন কথা কেন বলছো? কেননা এত মার খাওয়ার পর কোনো ভজন মনে আসছিল না। আমি রাগের চোটে সবাইকে এরকমই বলতে শুনেছি। এই জন্যই বলছি, আমার মার খাওয়া দেখে তোমরা দুজন এমন ভাবে দেখছিলে যেন 6 আর 4 মারছে। আমার পায়ে পুরো স্কোরবোর্ড ছেপে গেছে, কেউ বাধাই দিলে না। আমি তোমার কষ্টটা বুঝেছি। দাদাকে বলে ওই রঘুকে মার খাওয়াবো, নীল লাল হলুদ সব করে দেবো, কারণ ওর জন্য আমরা সব সময় ফেসে যাচ্ছি সালা। নিজ শয়তান শুয়োর। তুমিও রঘু চোপড়ার মতো বলছো? অ্যাকচুয়ালি তোমার কষ্ট দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সেই জন্য। এভাবেই সেবা করে যাও। আমি লাস্ট ইন্টেকাম ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিলাম। বদলা সিনে যা মিউজিক করেছিলাম না, তা ব্যাপারটাই আলাদা। মজা পেয়ে গেছেন তো এবার? আরে এখনো তো জ্ঞানের শার্টটা বাকি আছে, যে আমাকে রোদ্দুরে দাঁড় করিয়ে পেন্টিং করেছিল। আর তারপরে তো ওই শিবানীটাও রয়েছে। কি বলছেন? দেখ কিশোর, এত কাজের মধ্যেও যে আমি এখানে এসে হাজির হয়েছি তার কারণটা ওই শিবানী। গুরুদেব। কে রে? ও জ্ঞানী। শোনো, তুমি যেহেতু একজন আর্টিস্ট, তাই তোমাকে একটা চান্স দিচ্ছি। যদি বোনকে আমার কাছে তালিম নিতে পাঠাও আর যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, তবে ম্যাটারটা ক্লোজ করে দেবো। বলো কি বলছো? কি বললি আমার বোনের সম্বন্ধে? স্যার আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। হাত জোর করে ক্ষমা চা। তাই চাইছি। ক্ষমা চেয়ে নিন না গুরুদেব। হাত জোর করবি কিনা? উঠছে না তো বাবা। দাদা, ও তো পায়ে মেরেছিল, তাহলে তুমি ওর হাত কেন ভাঙলে? চুপ করুন ম্যাডাম, আপনি কিছু বলবেন না। 7 নম্বর সুর লাগাবেন না। মুখে মুখে কথা, মুখে মুখে কথা। দাদা, এবার ওর পা ভেঙে দাও। ভেঙে দিন। হ্যাঁ, কি হচ্ছে? ওকে আমরা শাস্তি দিচ্ছি। আরে শালাবাবু, আপনি খুব সহজেই ভেঙে দিলেন দেখছি। এটা কিরকম টেকনিক? এটা হলো স্পেশাল ব্রুসলির টেকনিক। এই মার ঠিকভাবে দিতে হয়। ভুল জায়গায় লাগলে মানুষ পাগল হয়ে যেতে পারে। আমি অন্য পাড়ার চেষ্টা করে দেখি। হ্যাঁ, তুমিও চেষ্টা করো। আপনি পাটা ভাঙুন, ও তো আনারি 100% আমাকে মেরে ফেলবে। আরে 2-4টে রোগীকে মারলে তবেই তো ভালো ডাক্তার হওয়া যায়। শরৎ, শুরু করো শুরু করো। জোর লাগাও। এইবার তুই আরাম কর। আপনি উপরে চলে গেছেন, এখানেই আছেন। এখানেই আরে আছে। তো এখনো বেঁচে আছে। তুমি প্রথমবারই একদম ব্রুসলির টেকনিক ঠিকভাবে দিয়েছো। Keep it up. আরে আমাকে এইভাবে ফেলে যাচ্ছ কেন? আমি কি সারা জীবন বেঁচে হয়ে থাকবো? আরে যদি লাইফে কোনো মিরাকেল ঘটে থাকে তাহলে আবার ঠিক হয়ে যাবে। ততদিন খাট ধরে শুয়ে থাকো। এই শোন, এসব কি করে হলো রে? এটা হয়েছে যে জয়সূর্য হিরো হতে গিয়ে হয়ে গেল 0। তুই খুশি তো? যেরকম ভাবে কোনো সাপুরের মৃত্যু সাপের কামড়ে হয়, ওই রকম ভাবে আর্ট থেরাপির ডাক্তার আর্ট থেরাপির শিকার হয়ে গেল। কাল রাতে গুরুজি একটু বেশি খেয়ে ফেলেছিলেন তো, তাই নেশায় কিংকে ঠিক করার জন্য 7 নম্বর সুর গেয়ে ফেলেছিলেন। তার ফলে এই অবস্থা হয়েছে। আরে তোমরা কি ছাড়ো, আর কিংকে ঠিক করার জন্য পুরো মনটা দাও। হ্যাঁ ডাক্তারবাবু, ওই শুভ সময় চলে এসেছে। আপনি আর্ট থেরাপি চালু করুন আর গান টান শুরু করুন।
আরে বাহ, পান হচ্ছে। পান হচ্ছে, দেখো। দাঁড়াবার চেষ্টা করো, করো করো। ঠিক হচ্ছে, দেখো দেখো। ঠিক হচ্ছে। Get up, get up, ওঠো, 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 স্লোলি, স্লোলি। চলো, আস্তে আস্তে। ও ঠিক যাবে। আস্তে চলো। গুপিদা, একজনের পা ঠিক হয়ে গেল আর একজনের পা খারাপ হয়ে গেল, কিছু বুঝলে? মা, দাদা, আরে এই আবার কোথা থেকে চলে এলো? এখন কি করে সামলাই? হ্যাঁ পিসেমশাই, একে তো ছোট ভাই, এ আমার ভাই। হ্যাঁ আরে কি এর, একটু বুঝে শুনে কথা বলিস। হ্যাঁ আমি সব সামলে নেবো। অজয়, মা, কেমন আছিস বাবা? কি ব্যাপার, কোনো খবর না দিয়েই চলে এলি? সবার কথা মনে পড়ছিল তাই চলে এলাম। দাদা কোথায়? আরে অজয়, দাদা, কেমন পুরো আছিস? ফ্যামিলিকে দেখে কত ভালো লাগছে। তাকিরা দা, ঠিক করে বানাও, ঠিক করে। এনারা কে? তুই আসলে লন্ডন এরা- যাওয়ার পর তোর দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এনারাই ওকে বাঁচিয়েছে। দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা আমাকে আমি জানাওনি? ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি, কিন্তু তুই হঠাৎ এখানে? তোমাদের সারপ্রাইজ দেবো বলে। পূজা আমার মা, নমস্কার। আমার দাদা। নমস্কার। নমস্কার। এই মেয়েটা কে? লন্ডনে আমরা একসঙ্গে পড়তাম। মা, আমি ওকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। তুই ভালো করেই জানিস যে আমি আর তোর দাদা তোর পছন্দতে না বলবো না। লক্ষ্মী, হ্যাঁ, বৌদি? বরণডালা নিয়ে এসো, বৌমাকে বরণ করতে হবে। ভেতরে এসো মা। যাদব, নকল কিংয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। শুধু ওর ছোট ভাইকে মেরে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। তাহলে আপনারা অন্য কাউকে নিয়ে নিন, গুরুদেবের তো ব্যান্ড বেজে গেছে, উনি আর কি বাজাবে? ভাই বলে শোন কিশোর, কি হয়েছে? আমাকে গোপী মোহনের কাছে নিয়ে কখনো চল। এদিকে নিয়ে যেতে বলো, কখনো ওদিকে নিয়ে যেতে বলো। আমি কি রিক্সাওয়ালা নাকি? ওদের সাথে কি দরকার তোমার? আমার কাছে জ্ঞানেশ্বর আর ওর দলকে শেষ করার একটা আইডিয়া আছে। হাঁটতে পারেন না, মারতে চললেন। ওয়াক করতে পারি না বলে কি হলো? টক করে তো বদলা নিতে পারি। হাত পা ভেঙেছে, এবার মুখটাও ভাঙবে। আরে আমার মুখ ভাঙবে না ওদের মাথা ভাঙবে সেটা নিজে দেখে নিবি। চল মিটার ডাউন করে। দাঁত বার করে তো খুব হাসছিলে। কিং চলে গেছে বলে এখন ফিরে এলো কি করে এখানে? সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে না পারলে আমি বোঝাবো। হ্যাঁ হ্যাঁ, ওই বিপিন দা সালা কিং এর জায়গায় একটা ডুপ্লিকেটকে বসিয়ে আমাদের ধোকা দিচ্ছে। হ্যাঁ? বড়দা একাই সমস্ত সম্পত্তি হজম করবে বলে নাটক করছে। হ্যাঁ, এই এখন লুঙ্গি তুলে ডায়লগ বলার সিন নয়। প্রথমে রঘু চোপড়ার সাথে কথা বলো। এই রঘু চোপড়া, বিপিন দার নাটকে কিং এর রোল করে এখানে এসে আমাদের সবাইকে বোকা বানাতে চাইছিস, তাই না? এই মদ খেয়েছো নাকি? আমি কিং। যদি তুই কিং হবি তাহলে তোর 10 বছর বয়সে সেই কথাটা বল যেটা শুধু তুই আর আমি জানি, আর কেউ জানে না। চল বলে ফেল, বল দেখি। ও কথা ছাড়, 7 বছরের জন্মদিনে তোর বাবা তোকে একটা গিফট দিয়েছিল, সেটা তো বল। আরে বোকার মনন, তোমরা প্রশ্ন করছো কেন? পুলিশকে ডাকো, ওরা প্রশ্ন করবে। পুরো দলটাকে ভেতরে ঢোকাও। কি হচ্ছে রে? এই তুই এরকম করে কি দেখছিস?
যখন আমি 10 বছরের ছিলাম তখন তোমরা চুরি করার অপরাধে আমার পা ধরে ক্ষমা চেয়েছিলে, আমার মনে আছে। তুমি জিজ্ঞাসা করেছিলে 7 বছরের জন্মদিনে বাবা আমাকে কি দিয়েছিল। এই তলোয়ার। গুরুদেব দাঁড়ান, আমি আসছি। জানো কেন দিয়েছিল? তোমাদের মতন জানোয়ারকে মেরে ফেলার জন্য। কেন মেরে ফেলেছিলে আমাকে? বলো, কেন মেরেছিলে আমাকে? আমি জানি না, বিশ্বাস করো গুবিদা, ওকে তুমি মেরেছিলে। বলো কেন মেরেছিলে, বলো। আমি গুন্ডা বদমাশ হতে পারি, কিন্তু খুনি নই। আমি শুধু ওদের একটু চমকাবো বলে মিথ্যে বলেছিলাম। শরৎবাবু, ভয় পেয়েছো নাকি? কাল রাত্রে ঘুম হয়নি? জানি না দাদা, মনে হচ্ছিল যে মনের মধ্যে কোনো একটা কিছু চলছিল। ঘুম থেকে উঠে দেখি মাথা ধরে আছে। এরকম আবহাওয়া এটা হয়, ঘাবড়ানোর কিছু নেই, অভ্যেস হয়ে যাবে। খাবার খাও। আরে পিসেমশাই, আসুন আসুন, খাবার খেয়ে যান। আমি পরে খেয়ে নেবো। আমি বললাম না, খেয়ে যান। আচ্ছা ঠিক আছে, চল। এক চুমুক, তারপর সব শেষ। বড় পিসে, আপনিও ব্রেকফাস্ট করে নিন। সকাল সকাল দাদুর ফোন এসেছিল, এবার পয়সা না দিতে পারলে আমাকে মেরেই ফেলবে। এর জন্য মাকে বলে 1 কোটি টাকা বার করে নিয়ে এসো। ওই টাকা ওর মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে ওর মুখটা কিছুদিনের জন্য বন্ধ করে দেবো। আর ভাবছি এখন খাবারটা খেয়েই ফেলি। গুড মর্নিং দাদা। গুড মর্নিং অজয়, আয়। জুস। তাড়াতাড়ি যাও যাও যাও, শিগগিরি গিয়ে পয়সাটা নিয়ে এসো। আরে কি হলো? জুস না? আরে আমার কথা শুনছো? কেন এসেছিস সেখানে? কেন এসেছিস? বল বল। পূজা, তুমি ঠিক আছো? দাদা, কি হয়েছে অজয়? কি হয়েছে মা? কিছুই হয়নি। কখনো কখনো এইভাবে আর্ট থেরাপিতে সাইড এফেক্ট হয়ে যায়, এটাও ওই রকমই আর কি। ডাক্তারবাবু, এর না না, ভয় পাবেন না। ওর একটু বিশ্রামের প্রয়োজন, বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি একে ভেতরে নিয়ে যান। জানেন জ্ঞানেশ্বর বাবু, রঘু আমাকে চেয়ার থেকে নিচে ফেলে দিয়ে টেবিলটাকে এক ঝটকায় উপরে তুলে দিল। তারপরে মেয়েটা গলা টিপে ধরলো। ওর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? না, ওসব এ করেনি। হ্যাঁ, তাহলে কে করেছে? এসব কে করছে আর কেন করছে আজ রাতেই সব পরিষ্কার হয়ে যাবে। জ্ঞান, আমি জানি তোমার ড্রিঙ্ক করবার পরে ঘুম আসে না, আর সেজন্য তুমি আমাদের ভূতের গল্প শুনিয়ে এখানে টাইম পাস করবে বলে নিয়ে এসেছো। আমারও এটাই মনে হচ্ছে। দেখলে নিজেরাই বুঝতে পারবে। কোথায় ভূত? তুমি যে বড় বড় কথা বলছিলে, কি আছে এখানে? তোমার মাথা? এখন আমরা যাকে দেখতে পাচ্ছি, যদিও ও রঘু গুন্ডা, কিন্তু ওর ভিতরে কিং এর আত্মা আছে। কিং এর আত্মা? এটা কি করে সম্ভব? নিজের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ওর আত্মা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আর ও এখন ডুপ্লিকেট রঘু গুন্ডার দেহে ঢুকে গেছে। সকালে যখন তোমরা ব্রেকফাস্ট করছিলে, তখন আমার দৃষ্টি শুধু রঘু গুন্ডার ওপর ছিল। পূজা আসার সাথে সাথে আমি ওর চোখে জ্বলন্ত আগুন দেখেছিলাম। হ্যাঁ, আমিও দেখেছিলাম। ওর চোখ দুটো জ্বলন্ত আগ্নেয়গিরির মতন লাল ছিল। কিন্তু কিং এর অজয়ের হবু বউয়ের প্রতি এত রাগ কেন? হয়তো এই বিয়েটা ওর পছন্দ নয়, আর না হলে অন্য কোনো কারণ থাকতে পারে। ও আচ্ছা। তখন তো আমি সবাইকে বুঝিয়েছিলাম যে এটা চিকিৎসার একটা সাইড এফেক্ট।
তারপর আমি মানুষের আত্মার উপর লেখা বই সিগমেন্ট ফ্রয়েডের বাংলা সংস্করণ পড়েছিলাম, আর তখনই সবকিছু পরিষ্কার হয়ে গেল। এ তো ফিল্ম ভুলভুলাই আর গল্পের মতন লাগছে। সিনেমার গল্প সত্যি ঘটনা নিয়ে লেখা হয়ে থাকে শিবানী। দেখো, রঘুগুন্ডা পুরোপুরি কিং হয়ে গেছে। রঘু নিজেও জানে না যে কিং এর আত্মা ওর শরীরে পুরোপুরি প্রবেশ করে গেছে। এখন আমরা কি করব? এই সমস্যার সমাধান আমার কাছে আছে। ডাকিনী, যোগিনী আর দুষ্ট আত্মার খারাপ নজর থেকে রক্ষা করবে। এটা অভিজ্ঞান স্বামীর 1000 তপস্যার জ্ঞান প্রাপ্ত আশীর্বাদ আছে, যা আপনার পুত্রের শরীরে থাকলে কোনো দুষ্ট আত্মার প্রভাব এর পাশেও থাকবে না। এই রক্ষা কবচ যন্ত্র যেন আপনার পুত্রের গলায় সব সময় পড়া থাকে। যতক্ষণ এটা আপনার পুত্রের শরীরে থাকবে, ততক্ষণ দুষ্ট আত্মা ঘেঁষবে না। রক্ষা কবচ যন্ত্রম। এর কুণ্ডলী অনুসারে সমস্ত বিপদ কেটে গিয়ে বিয়ের যোগ চলে আসবে। অতএব যত শীঘ্র সম্ভব ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আরে কি উল্টোপাল্টা বলছো তুমি? রক্ষা করতে এসেছো সেটাই করো না। ফালতু কথা কেন বলে যাচ্ছ? এই মুশকিল সময় আমরা মেয়ে কোথায় পাবো? মেয়ে খোঁজার কোনো দরকার পড়বে না, সে এখানেই আছে। কে সেই মেয়েটা? শিবানী। ডাক্তারবাবু, আপনি কি বলেন? এই সিদ্ধান্ত তো আমার বোনই নেবে। তুই বল শিবানী। আজ আমি খুব খুশি। ঠাকুরপো, হ্যাঁ বলুন। আপনি তাড়াতাড়ি আশীর্বাদের ব্যবস্থা করুন। আমি নিশ্চয়ই করব। অনেক দিন পর আমাদের এই বাড়িতে এত খুশি এসেছে। খেয়াল রাখবেন এই খুশির মুহূর্তে কোনো ত্রুটি না থাকে। ওই নকল কিং আমাদের সব কাজে বাধা দিচ্ছে। নকল কিং এর সাথে বোঝাপড়া আমি করে নেব, কিন্তু কিং এর ভাই অজয়কে আজ রাতেই মারা চাই। ডান। বাবা, আমি মেয়েদের উপরে ভরসা করতে রাজি নই। কে তোমরা?
এসব কি হচ্ছে? আরে শরৎবাবু, দারুণ ব্যাপার, আপনি তো একাই এত লোকের 12টা বাজিয়ে দিলেন। শরদের হাতে এত জোর নেই। মানে তুমি রঘু চোপড়া। রঘু চোপড়া? আর আমাদের শরৎবাবু? আমি এন্ট্রি করতেই ও পালিয়ে গেছে। কেন রে শালা, আমাকে উল্লু বানিয়ে তুই দেখছিস শিবানীর বিয়ে ওর সাথে দিতে চেয়েছিলিস? যদি আমার সাথে ওর বিয়ে না হয় তো তাহলে শরৎ পৃথিবী থেকেই সরে যাবে। আরে শিবানী, ওঠ ওঠ ওঠ। কি হয়েছে দাদা? সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আরে শিবানী, তুই স্বপ্নের মধ্যে আছিস আর এখানে রিয়েল লাইফে কত কি ঘটনা ঘটে যাচ্ছে। কেন, কি হয়েছে দাদা? রঘু চোপড়া এসে যাওয়াতে ওর ভয়ে শরৎবাবু পালিয়ে গেছে এখান থেকে। তাহলে কি করবো এখন? দেখ, আমাদের বাকি লোকেদের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক শুধু শরতের সাথে। আমরা দুজন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে পড়ি, চল ওঠ। হ্যাঁ হ্যাঁ, উঠছি উঠছি দাদা। এখন আমাদের প্রাণ সংশয় চলছে আর তোমার মাথায় বিয়ের চিন্তা ভাবনা ঘুরছে। যদি তুমি তাড়াতাড়ি কিছু না করো তাহলে দাদু আমাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে দেবে। এখন ঘোরাঘুরি বন্ধ করো। যে কবজটা হাতে বেঁধেছিলাম ওটা আছে তো? হ্যাঁ, সরি অজয়। কেন এসেছিস এখানে? কেন এসেছিস আবার? ছেড়ে দাও। কেন মারতে চাইছিস আমার ভাইকে? কে তুই? বল, কে তুই? বল। আরে আরে দাদা, কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছো নাকি দাদা? ছেড়ে দাও। এই আমাদের ফ্যামিলিকে শেষ করতে এসেছে আমার ভাই। এই, কে তুমি? আমি জানি তুমি কিং নও, তুমি রঘু চোপড়া। আমি কিং। কিং তো মারা গেছে, আমি মেরেছি ওকে। কিন্তু কেন? আমার রাস্তা থেকে সরানোর জন্য। যেখানেই যাও, যখনই যাও, সবাই আমাকে কিং এর ভাই বলে। কোথাও আমার নিজের পরিচয় নেই। আমি জিতলে লোকে বলতো কিং এর জয় হয়েছে, বিজয়ী হয়েছে কিং। এই জন্য আমি কিং হতে চেয়েছিলাম, তাই মেরে দিয়েছি ওকে। এখন তুমি এই বাড়িতে এসে টাকার জন্য কিং এর জায়গা নিতে চাইছো? হ্যাঁ, কত টাকা চাই তোমার? আমি দেব। ব্যাস, তুমি এখান থেকে চলে যাও। কে তোমরা? আমরা কে তুমি ঠিক জেনে যাবে, কিন্তু তার আগে এইটা জেনে নাও, কিংকে মারার জন্য অনেকেই চেষ্টা করেছিল, যদিও কেউ মারতে পারেনি, কিন্তু তুমি ওকে মেরেছো। তুমি কিং এর বিশ্বাসকে মেরেছো, তার ভালোবাসাকে মেরেছো, কিন্তু কিংকে প্রাণে মারতে পারোনি। কিংকে মারা শুধু মুশকিলই নয়, অসম্ভব। এ কথা জেনে যে ভাইকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতো সেই তাকে মারতে চেয়েছে, সত্যিকারের যন্ত্রণা বুকে নিয়ে বসে আছে দেখো কিং, রাজা প্রতাপচন্দ্র বর্মা। আপনি মিথ্যে কথা বলছেন, এ কিং নয়। রঘু চোপড়া এক রকমের দেখতে দুটো লোক হতেই পারে, কিন্তু এর মতো মানুষ লাখে একজন হয়। কিং এর বডিগার্ড মুন্নার ভালো নাম রঘু চোপড়া, যে আমার ছেলে। যখন ইনি বুঝতে পারলেন যে এর পরিবারের লোকজনই একে মারতে চাইছে, তখন বড় পিসমশাইয়ের সাহায্যে রঘু চোপড়া এখানে কিং হয়ে আসে আসল অপরাধীকে ধরার জন্যে। আর তুমি সেই অপরাধী, এটা জেনে কিং বেঁচে থেকেও মরে গেছেন। স্যার, এই পূজা আর কেউ নয়, ম্যানেজার রামবাবুর মেয়ে, যে এই বাড়িতে কাজ করত। ডিরেক্টলি আপনার বিরুদ্ধে কিছু না করতে পারায় ভগৎ শেঠ পূজাকে টোপ বানায় এবং অজয়কে তার ভালোবাসার জালে ফাঁসায়। পূজা, যাও। আমি তোমাকে কেন বিয়ে করব? সব জিনিসের জন্য তো তোমায় কিং এর কাছে হাত পাততে হয়। যদি কিংই না থাকে তো? পূজা, কিং এর আসার আর একটু দেরি হলেই কিন্তু অজয় তোর হাতে মারা যেতে পারত।
আর তারপর তুইও মরতিস। এই বল। হ্যাঁ, ভগৎ সেট আমাকে বলেছিল তোমায় মারতে। পূজা, আমার ফ্যামিলির সম্মান বাঁচাতে ওই দিন আমি তোমার বাবার সম্বন্ধে কিছু বলতে পারিনি, কিন্তু আমি তোমার বাড়িতে যখন ক্ষমা চাইতে গেলাম তখন অনেক দেরি হয়ে গেছে। সেই সময় তুমি অনেক ছোট ছিলে, তাই তোমাকে তোমার মাসির কাছে পাঠানোর ব্যবস্থা করেছিলাম, আর তোমার অজান্তেই তোমার দেখাশোনার সব ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। এইসব করে আমি তোমার কোনো উপকার করিনি, নিজের কর্তব্য করেছি। তবুও তোমার সাথে যে অন্যায় হয়েছে, তোমার আমাকে মারবার পুরো অধিকার ছিল, কিন্তু তার সাথে অজয়ের কোনো সম্পর্ক ছিল না। অজয়, বাবা আমাকে কিং করেছেন, কিন্তু মাথায় মুকুট নয়, দায়িত্ব চাপিয়েছেন। আর এই সব কর্তব্যের জন্য আমি যা কিছু পাইনি ওটা আমি তোকে দিয়েছি। এই জন্য ভেবেছি তোর পড়াশুনো আমার পড়াশুনো, তোর সাফল্য আমার সাফল্য। আমি তোকে একজন বড় ভাই হিসেবে নয়, বাবার মতো মানুষ করেছি। আমার মনে হয়েছে আমি তোর সব চাহিদা মেটাবো, কিন্তু এটা ভাবিনি তোর চাহিদা কি। আমি জানতাম আমার প্রাণ সংশয় আছে, আর এই চিন্তায় মার চোখে ঘুম আসতো না। কিন্তু মা যদি জানতেন যে ওই বিপদ তুই, তাহলে মার বাঁচতেন না। আমাকে ক্ষমা করে দাও দাদা, আই এম সরি। কি করে ক্ষমা করব তোকে? তুই তো কোনো ছোট ভুল করিসনি। বাবা, আমি তোমাকে দেওয়া কথা রেখেছি, কিন্তু আমি সবাইকে আনন্দে রাখতে পারিনি। এটা পুরো করার একটাই রাস্তা আছে। আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই। আই এম সরি। চল পালিয়ে চল। পালিয়ে যাব? অজয়, দিদি বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু মা? উনি বলে গেছেন ওনাকে খোঁজার চেষ্টা না করতে। এই নাও সম্পত্তির দলিল, যা তুমি চেয়েছিলে। এখন থেকে এই মহলের কিং শুধু তুমি। আর বিপিন বাবু, উনি আপনাদের তিনজনকেও একটা কথা বলে গেছেন। এতদিন আপনাদের উপর নিষেধাজ্ঞা সম্পত্তি বাঁচানোর জন্য নয়, আপনাদেরই জীবন বাঁচানোর জন্য সেটা ছিল। আপনারা যাতে ওনার ননদদের ভালোভাবে রাখেন, তার জন্য এই সম্পত্তি আপনাদের দিয়ে গেছেন। আপনারা আমাকে কিভাবে দেখছেন কেন? আপনারা ভাবছেন আমার মতো একজন ভুলোমনা মানুষ এত সব কথা কিভাবে মনে রাখতে পারে? কাঁচ ভাঙার কথা হয়তো ভুলতে পারি, মন ভাঙার কথা কখনো নয়। শরৎবাবু কোথায় চলে গেলেন? কোথায় গেলেন? তাড়াতাড়ি দেখা করিয়ে দাও ভগবান। আরে আপনি তো কুরিয়ার সার্ভিসের থেকেও ফাস্ট। শরৎবাবু। আরে শালাবাবু, আপনি? গুড মর্নিং। আরে আপনি না বলে কোথায় চলে গিয়েছিলেন? ঠাকুমার কথা মনে করিয়ে দিয়েছিল, তাই ঠাকুমার সাথে দেখা করতে গ্রামে গিয়েছিলাম। তোমার বোকামেই তোমাকে বাঁচিয়ে দিল। বোকামো কি বলছেন আপনি? আপনার কি মনে হয় আমি ওকে ছাড়বো? পুলিশ কেস করে দেবো। আরে ও তো চলে গেছে, আর কেস করে কি হবে? কোথায় চলে গেছে? ও ওপরে চলে গেছে। ওই দেখো রঘু চোপড়ার বাবা। ওনার ছেলে মারা গেছে জানতে পারলে উনি পাগল হয়ে যাবেন। তোমার মন তো অনেক বড়, রঘু চোপড়া হয়ে তুমি ওর সাথে দেখা করো, উনি বুঝতেও পারবেন না। না না, এটা পসিবল নয়। কেন? আর এটা কেমন স্ক্রিন প্লে? আসার সময় আমার সাথে কিং এর মায়ের দেখা হলো, ওনার মন যাতে না ভেঙে যায় তার জন্য আমি কিং হয়ে গেলাম। এখন আপনি আমাকে রঘু হতে বলছেন? কতগুলো রোল করাতে যাচ্ছেন আপনি? আমি কি সঞ্জীব কুমার না রাজেশ খান্না? আরে একটা ভালো কাজের জন্য যতটা করার দরকার করো না ভাই। ঠিক আছে, আমি শিবানীকে জিজ্ঞাসা করবো। শিবানী কোথায়? আরে শরৎ, কোথায় গায়েব হয়েছিলে? তুমি জানো আমি তোমার জন্য চিন্তা করছিলাম। শিবানী, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি ও নই যার কথা তুমি ভাবছো। মানে? আমি কিং। কিট্টু, জানিস তুই কেন বেঁচে আছিস? কারণ ভগৎ সেটের সব খবরাখবর ঠিকভাবে যেন আমি পাই। স্যার, 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 ওই সব না ফ্রড স্যার।
ওর নাম আর বাকি পরিচয় সব জালি। তাহলে তুমি ওকে কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট কেন দিলে? আপনার রেকমেন্ডেশন দেখে স্যার। আমি তো এই ব্ল্যাঙ্ক লেটার সাইন করে ঘরের সেফ জায়গায় রেখেছিলাম যাতে এটা আমার না থাকার সময় কাজে লাগে। তার মানে ঘরেরই কেউ? স্যার, ভগৎ শেঠের লোকই আপনার উপর হামলা করেছে, কিন্তু যে মেয়েটা আপনার উপর গুলি চালিয়েছিল তার এখনো হদিশ পাইনি স্যার। ভগৎ শেঠের কাছে আপনার প্রত্যেকটা প্রোগ্রামের ডিটেল আছে, এমনকি বিদেশ যাওয়ার খবরটাও। হতে পারে কোনো ফ্যামিলির লোক ওর সাথে জড়িত আছে। থ্যাংক ইউ কিটু। মুন্না, আমার কথা মন দিয়ে শোন। তারপরে আমি মুন্নার সাথে এই নাটক শুরু করি। গাড়িতে ওঠো তাড়াতাড়ি, পুলিশ পেছনে। তোমায় কিং সেজে মহলে থাকতে হবে। ওখানে গিয়ে জানলাম যে বাকি দুই পিসমশায়ের হাত এই ষড়যন্ত্রে নেই। আমার ভাইয়ের যা চাহিদা ছিল তা দেবার জন্য মরার মিথ্যে নাটক করে আমি এখানে চলে এলাম। স্যার, কিটু, কি খবর? ভগৎ শেঠ আপনার ভাইয়ের গাড়িতে আমাকে বোম রাখার জন্য বলেছে। তারপর তুমি কি করলে? ওনার গাড়িতেই ফিট করেছি। ভগৎ শেঠ, কিট্টু, কাজ হয়ে গেছে। ভগৎ শেঠ, আমি তোমাকে বলেছিলাম যদি তোমার হাত আমার ফ্যামিলিতে ওঠে তো তুমি দুনিয়া থেকে উঠে যাবে। কে তুই? কিং। আরে আমি বলছিলাম যে শিবানী, তুই দুদিন ধরে শরৎকে নিয়ে চিন্তায় ছিলিস, তা একটা গুড নিউজ দেওয়া হয়নি। কি গুড নিউজ? বলছিলাম কি, এই মাস্টারজির বোনকে আমি ভীষণ ভালোবাসি। সে তো আমি জানি। তাহলে তো এটাও জানিস যে উনি আমার টেস্ট নিয়েছিলেন। সেটাও জানি। ওই টেস্টে মাস্টারজি আমাকে ফুল মার্কস দিয়ে পাস করিয়ে দিয়েছেন। সত্যি দাদা? খুশি হবার কিছু নেই, আটের অপমান যাতে না হয় সেই জন্য আমি ওনাকে পাস করিয়ে দিয়েছি। আমি তো ওর সঙ্গে কথা বলছি স্যার। দেখ, আমি চাই তোদের সাথে আমাদেরও চার হাত এক হয়ে যায়। কি বলো শরৎবাবু? ঠিক আছে, সিঙ্গেল কাট ডাবল বিয়ে। জ্ঞানেশ্বরের বোনের বিয়ে রঘু চোপড়ার সাথে। এ তো আজব গজব প্রেম কাহিনী। এবার তো সানাই বাজবে। জামাই, শালাবাবু, ও তোমাকে রঘুই ভাবছে। আমি বলেছিলাম না, ও বুঝতে পারবে না। ঠিকই বলেছেন আপনি। ডাক্তার বাবু, আমি এদের বিয়ে শুভ মুহূর্তেই দেব। শোন বাবা, আমি বৌমার জন্য গয়না কিনতে যাচ্ছি। ঠিক আছে মা। জামাই। হ্যাঁ বলুন। এই বেচারি তো তোমাকে সত্যি সত্যি কিং ভাবছে। খুব সরল না? এই শরৎ। আরে শালাবাবু, আপনি চিৎকার করছেন কেন? তোমাকে নয়, ওকে। কাকে? নমস্কার স্যার। নমস্কার। নমস্কার শরৎবাবু। সেখানে এসেছিস কেন? আমি ভগবানের দর্শনে এসেছি। শরৎ। হ্যাঁ স্যার। তোকে নয়, আমাকে ডাকছে। হ্যাঁ শালাবাবু। তোমার বন্ধুকেও বিয়েতে নেমন্তন্ন করো। বিয়েতে আসবি তো বহুত মার খাবি। আমার দাদু বলতেন আমি অকম্যের ঢেঁকি, কিন্তু আমি তো আপনার কাজে লেগেছি। শুভেচ্ছা রইল। হ্যাঁ শরৎ কুমার, আজ থেকে তোমাকে তিনটে রোল করতে হবে আর সবাইকে খুশি রাখতে হবে। কি করে করবে? এটা ওনার কাছে কোনো ব্যাপারই নয়। অল ক্যারেক্টার হিট। এর পরের রোল কি হবে?